আফিয়া সুলতানা ঈশা রান্নাবান্না করে। ইনায়া জীবনে প্রথমবারের মতো রান্নাঘরে আম্মুকে সাহায্য করে। সেই সময়টায় অর্থাৎ হুমায়ুন কবির ডিনারের আগ পর্যন্ত আদ্রিত অনিরুদ্ধের সাথে সোফায় বসে গল্প করলেন। রাজনৈতিক, ব্যবসায়িক, আন্তর্জাতিক কত শত আলাপ। আদ্রিত বরাবরের মতো নিজের গাম্ভীর্য বজায় রেখেছে। হুমায়ুন কবির দুই জামাইকে লক্ষ্য করেছেন। বড় জামাই ওনার বরাবরই পছন্দের, যেমন মার্জিত কথাবার্তা, আচার আচরণ, তেমনই মার্জিত ব্যক্তিত্ব। ছেলেটা চিকন, বুদ্ধিসম্পন্ন, পয়েন্টে পয়েন্টে কথা বলে, মনোযোগ দিয়ে কথা শোনে, যুক্তি আছে প্রতিটা কথার পেছনে। আদিদের কথা শুনতেও ভালো লাগে ওনার। আর ছোটটা একটু আওলা ঝাওলা প্রকৃতির, তেমনটাই উনি ওনার মানুষ চেনার অভিজ্ঞতা থেকে আন্দাজ করেছেন। এই যে এইসব রাজনৈতিক, ব্যবসায়িক ব্যাপারে যে ওর ইন্টারেস্ট নেই তা উনি অনায়াসে বুঝতে পেরেছেন। মুখটা কালো করে মেঝের দিকে তাকিয়ে আছে। হুমায়ুন কবির চোখ সরিয়ে আদিতের সাথে খোঁজ গল্পে মেতে ওঠেন। আদিত কথাবার্তা বললেও অনিরুদ্ধ পুরো চুপচাপ। নাস্তা করার সময় আদিতের সাথে কি মাখো মাখো গলায় কথা বলেছে, আর ওর সাথে মেন কথা, আদিতের সাথে তো ঠিকঠাকভাবেই কথা বলে, ওর সাথেই কেন এমন বারবার ভাব, কেমন চোখে যেন তাকায়ও। অনিরুদ্ধ বারবার পাতা দিতে না চাইলেও ওকে বিষয়টা হিন্ট করছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে অনিরুদ্ধ আগে আগে রুমে চলে এসেছে। ইনায়া যখন রুমে আসে তখন অনিরুদ্ধ চোখের ওপর হাত রেখে শুয়েছিল। ইনায়া দরজা বন্ধ করে বিছানার এক পাশে বসে অনিরুদ্ধের বাহুতে হাত রেখে বলে, শরীর খারাপ লাগছে? না তো। শুয়ে পড়েছ যে? তো কি করব? নাচবো? রুক্ষ গলায় বলে। ইনায়া ভ্রু কুচকে বলে, এভাবে কথা বলছো কেন? এটা কেমন ব্যবহার? তোমার বাবা আমার সাথে কিভাবে কথা বলে দেখো না। কিভাবে কথা বলেছে? কেমন একটা অবজ্ঞা, বিতৃষ্ণা ভাব নিয়ে কথা বলেছে, দেখোনি? কোথায়? তোমার সাথে তো ভালোভাবেই কথা বলেছে। ভাইয়ার সাথে কিভাবে কথা বলেছে আর আমার সাথে কিভাবে কথা বলেছে দেখোনি? ছাড়া ছাড়া ভাব। ইনাই একটু ভেবে বলে, হ্যাঁ তা ঠিক, ভাইয়ার সাথে একটু বেশি কথা বলেছে, তাই বলে তোমাকে পাতা দেয়নি এমন তো না, তাই না? এটা ভালো কাজ করেছেন উনি? স্বাভাবিক না? আমাদের বিয়ে তো কারো মতেও হয়নি, আব্বুর তো আরও না। রুদ্ধ অন্যদিকে তাকিয়ে থাকে। এমন ব্যবহার আমার পছন্দ না। ওনার মেয়েকে বিয়ে করেছে বলে এমন ব্যবহার করবে? ভাইয়ার সাথে কি আন্তরিকতা! রোস্ট পর্যন্ত তুলে দিয়েছে। আমাকে দিয়েছে? তুমি দূরে বসেছিলে, আব্বু উঠতে চেয়েছিল, তখন তুমি তো নিষেধ করেছো উঠতে, তাই ওঠেনি। থাক, সাবাই গাইতে হবে না। তুমি আমাকে কখনোই দাম দাওনি, মুখে মুখেই সব। ইনায়া ওর বাহুর উপর থেকে হাত সরিয়ে নেয়, রুদ্ধর দিকে পিঠ দিয়ে শুয়ে বলে, তোমার আম্মু তো আমার সাথে কীভাবে যেন কথা বলে। আমি তোমার সাথে এটা নিয়ে কয়দিন ঝামেলা করেছি। রুদ্ধ তড়িৎ গতিতে উঠে বসে ইনায়ের হাতে টান মেরে ওকে চিৎ করে বলে, আমার আম্মুর ব্যবহারই এমন, ভাবির সাথেও তো ওইভাবে কথা বলে। এটা অভিযোগ করার বিষয় না। থাক, বাদ দাও, তোমার সব যুক্তিযুক্ত। রুদ্ধ ওর বাহু আরও জোরে চেপে ধরে বলে, কি মিথ্যে বলেছি? করেনি আলগা আলগা ব্যবহার? ইনায়া বহু কষ্টে চোখের পানে আটকে রেখেছে। জোর করে রুদ্রের হাত সরিয়ে দেয়, উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। রুদ্র কয়েক পলক তাকিয়ে থেকে নিজেও ইনায়ার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ে। রুদ্র শুয়ে পড়তে ইনায়া রুদ্ধর পিঠের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কিছু থেকে কিছু হলে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে দাম দাওনি। অসহ্য লাগে ইনায়ার এইসব। ঈশা মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতে আদ্রিত শীষ বাজিয়ে বাঁকা চোখে তাকিয়ে বলে, আজ কিছু হতে চলেছে, সে আমায় কথা দিয়েছে। ঈশা টাওয়ালটা চেয়ারের উপর রেখে বড়সড় শ্বাস ফেলে বলে, একটা মানুষের চাহনি ইঙ্গিত এত বাজে কি করে হয়? ইফটিজারদেরকে ট্রেনিং দেওয়া শুরু করব নাকি? মন্দ হবে না। আচ্ছা আসো, এখন তোমার সাথে একটু আকাম কুকাম করি। ঘন ঘন এইসব করে হাত, চোখ, ইঙ্গিত আরও বাজে করার পর একটা ট্রেনিং সেন্টার খুলব। সো কাছে আসো তুমি, তোমাকে জ্বালাবো আমি। জীবনব্যাপী আমার ইফটিজিং করা অব্যাহত থাকবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ নো না? এত জ্বালান কেন? তপ্ত শ্বাস ফেলে। লাভ ল্যাঙ্গুয়েজ বেটার হাফ। চোখ টিপে দুষ্ট হাসি দিয়ে বলে, ফাত্রা ল্যাঙ্গুয়েজ। হোয়াট এভার। আমার ব্যাগটা নিয়ে আসো তো। কাঁধের? ইয়েস। ঈশা ব্যাগটা এনে দেয়। হাত দিতে একটা শাল বের করে বলে, তোমার জন্য।
ঈশা আদিতের মুখোমুখি বসে শালটা খুলে দেখে অনেক সুন্দর। আদিত আরেক সেট কাপড় বের করে বলে, এটা তোমার। ঈশা খুলে দেখে পিনন হাদি। চোখ বড় বড় করে বলে, পিনন হাদি? ইয়া। কোথায় পরবো? আমার সামনে? আর কি কি এনেছেন? তাঁতের শাড়ি 3 পিস বলে দুটো শাড়ি বের করে, 3 পিস বের করে দেয়। ঈশা ছুঁয়ে ছুঁয়ে দেখে শাড়িগুলো। আদিত ভ্রু নাচিয়ে বলে, কি ভালো লেগেছে সব? দেখতে হবে না কে কিনেছে? আপনার চয়েস সত্যিই সুন্দর। ইয়া। ইউ। ঈশা মুখ ঘুরিয়ে লাজুক হাসে। এদিকে আসো। ঈশা ছোট ছোট চোখ করে তাকায়। আদিত আচানক ওর হাতে টান মেরে বিছানায় শুয়ে দেয়। ঈশার গায়ে কম্বল ফেলে বিছানা থেকে নেমে লাইট নিভিয়ে দেয়। মোবাইল নিয়ে নিজে কম্বলের ভিতর ঢোকে। নিজেদেরকে ভালোভাবে ঢুকে ঈশার মাথা বুকে চেপে গ্যালারিতে ঢোকে। ঈশা মোবাইলের দিক থেকে চোখ সরিয়ে আদিত্যের গলায় গালে হাত দিয়ে বলে, গা তো এখনও গরম, জ্বর আসবে মনে হয়। সমস্যা নেই, বউ আছে এখন, সেবা পাওয়া যাবে। হ্যাঁ, আমার ঠেকা যেন? তোমারই তো ঠেকা। এসে ভেঙচি কাটে। আদিত রাঙামাটিতে তোলা সব ছবি ভিডিও দেখায়। সবশেষে ঝুলন্ত সেতুর ছবি দেখিয়ে বলে, তোমাকে নিয়ে যাবই পরের বার। না, আমি যাব না, আমি সাজেক যাব। আদিত হেসে বলে, ঝুলন্ত সেতু দেখে ভয় পেলে নাকি? ঈশার জবাব দেয় না। আদিত বলে, আমরা ঝুলন্ত সেতু থেকে সূর্যাস্ত দেখব। জাস্ট মি, হ্যাভেনলি ফিলিংস। রাঙামাটি এত সুন্দর, না গেলে বুঝতেই পারবে না। তোমাকে নিয়ে আবার যাবই যাব। অনেক কিছু মিস করেছি। আপনি বন্ধুদের নিয়ে যান, আমি যাব না, ভেঙ্গে বলে। আদিত মোবাইল পাশে রেখে ঈশাকে ধরে বলে, বিবাহিতদের বউ ছাড়া ট্যুর দেওয়া পুরোই টাইম অ্যান্ড মানি ওয়েস্ট। কেন? ঈশাকে নিজের সোয়েটারের ভেতর ঢুকিয়ে নিজেদেরকে কম্বলে মুড়িয়ে ফেলে। কানে ঠোঁট চেপে বলে, বোঝাচ্ছি, বইয়ের বিরহে ট্যুর একটু এনজয় করতে পারিনি। কোথায়? ঠিকই তো দাঁত কেলাচ্ছিলেন, চোখে মুখে কী প্রশান্তির ছাপ। ভিডিও দেখলাম না মাত্র, মনে হচ্ছিল বউ ছেড়ে বন্ধুদের সাথে ট্যুর দিয়ে অনেক খুশি। বউ কি বেশি প্যারা দেয় নাকি? মোটেই না। আই মিসড ইউ। ঢং। আমাকে মিস করবেন কেন? বন্ধুরা ছিল না? বন্ধুরা থাকলে বউ লাগে? তো সূর্যাস্ত দেখার সময় সবার অপলোকে সতর্কতার সাথে টুপ করে বন্ধুদের কপালে চুমু দিতাম। ব্রিজের পাশে লেকে সুন্দর ভিউতে বন্ধুদের কোমরে হাত রেখে কাপড় পিক তুলতাম। রাজবান বিহার চাকমা রাজবাড়িতে ওদের হাত ধরে হাঁটতাম। গদগদ করতাম ওদেরকে নিয়ে। লেকের সাইডে ভাসমান কিছু রেস্টুরেন্ট ছিল, ওখানে ওদেরকে খাইয়ে দিতাম। তারপর রাতে ওদেরকে জড়িয়ে ধরে ঘুমাতাম, লিপ কিস করতাম, ইটিসি ইটিসি ইটিসি। পাগল মহিলা। ঈশা আদিতের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে হাসে, তবে নিঃশব্দে হাসলে শরীর কেঁপে ওঠে। আদিত অনুভব করে ঈশার হাসি, গালে কামড় দিয়ে রাগী কণ্ঠে বলে, ননসেন্স। ঈশা তাও হাসে। আদিত আরও খেপে যায়। ঈশা এবার গা দুলিয়ে হাসে, খ্যাপা সার একটা। ঈশাকে চেপে ধরে রাগে ফোঁস করে বলে, খ্যাপা সারকে খ্যাপানোর ফল সহ্য করো তাহলে। ভোরের আলো ফুটেছে আগেই। ঈশা ব্যস্ত হাতে ব্যাগ গোছাচ্ছে। আদিত গলা অবধি কম্বল টেনে ঈশার মাথার নিচে হাত দিয়ে এক কাত হয়ে শুয়ে ঈশার এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি দেখছে। হাত বাড়িয়ে মোবাইল নিয়ে সময় দেখে। এই যে ম্যাডাম। ঈশা ওর দিকে না তাকিয়ে ব্যাগে আদিতের গতকালের দেওয়া শাড়ি 3 পিস ঢুকাতে বলে, জি। কয়টা বাজে? ঘড়ি দেখুন। 6টা 55। জানিনি তো, তাহলে জিজ্ঞাসা করছেন কেন? এমন তাড়াহুড়ো করছো কেন? অফিস তো 9টা থেকে। হ্যাঁ, তার আগে রেডি হতে হবে না? রেডি হতে কতক্ষণ? তাছাড়া আমরা মেট্রোতে যাব, জ্যামে পড়ার তো ঝামেলা নেই। মেট্রো চালু হয় কটা থেকে? 6টা কত জানি, খেয়াল নেই, তবে 7টা থেকেই চলে। তো তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজ করো। ব্যাগ গোছানো লাগবে না বলে আবারও বারান্দায় চলে যায়। টাওয়াল 3 পিস ওড়না এনে আদিতের সামনে ধরে বলে, দেখুন তো ভেজা নাকি? আদিত হাত বাড়িয়ে ওগুলো ধরে বলে, না ভেজা নেই, ঠান্ডা। ঈশা ওগুলো ভাঁজ করে ব্যাগে ঢোকায়। আদিত উঠে বসে, ঘাড়ে হাত দিয়ে মাথা এপাশ ওপাশ থেকে বাঁকিয়ে বলে, আস্তে ধীরে কাজ করলেই তো হয়। যেভাবে দৌড়াচ্ছ একটু পরেই মেঝেতে উষ্টা খেয়ে পড়বে। ঈশা সরু চোখে তাকায়। আদিত হাত বাড়িয়ে বলে, আচ্ছা একটু এদিকে আসো তো। ঈশা ব্যাগের চেন লাগিয়ে বলে, কি? আদিত করুণ গলায় বলে, আমার পা দুটো একটু টিপে দাও তো, অনেক ব্যথা করছে। ঈশা ঠোঁট বাঁকিয়ে বলে, আরও যান বন্ধুদের সাথে পাহাড়ে, পারবো না আমি পাটা টিপতে।
প্লিজ বেটার হাব। ঈশা নাকুচ করল না। আপাতত বরের ভীষণ বাধ্য বউ ও। বিছানায় পা উঠিয়ে বসে, ধীর হাতে পা টেপে দিতে থাকে। মিনিট দুয়েক পরে আদিত নাক মুখ কুচকে বলে, কি করে এইসব? এটা কোনো পা টেপা? তো পা টেপা কোনটা দেখাচ্ছি। আদিত উঠে বসে, ঈশার পায়ে বাবু হয়ে বসে থাকা অবস্থায় বা পায়ে টান মেরে সামনে আনে। তারপর পা টিপে দিতে ঈশা ব্যথায় আহ আহ করে ওঠে। আদিত সাথে সাথে মুখটা চেপে ধরে, চোখ বড় বড় করে বলে, কি আজব, ভোরবেলা এমন অদ্ভুত আওয়াজে চেঁচাচ্ছ কেন? বাপের বাড়ি আছো দেখে গলার জোর বেড়েছে নাকি? শ্বশুর শাশুড়ির সামনে দেখি ব্যাককলের মতো মান সম্মান থাকবে না? এদিকে ঈশা পা ডলতে থাকে, ব্যথায় টান টান করছে। দুর্বল চিত্তে মহিলা হলে ও এখনই কেঁদে দিত। আদিত ওর মুখটা কিছুক্ষণ দেখে বলে, কেঁদে দিচ্ছ নাকি? আগে যেমন ধরিনি ওর থেকেও। ঈশা আদিতের বুকে এলোপাতাড়ি ঘুষি দিয়ে বলে, বদমিশ লোক একটা। আদিত উঠে হেসে ওঠে। ঈশা নাক মুখ কুচকে বলে, আমার আব্বু যার সুনাম করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, যদি জানতো সে তার মেয়েকে এভাবে প্যারা দেয় তাহলে আর জীবনে সুনাম করতো না। আদিত হেসে ঈশাকে বুকে জড়িয়ে ধরে, ওর গালে ঠোঁট চেপে ধরে, মিটিমিটি হেসে বলে, রাগ করে না বেটার হাব, লাভ ল্যাঙ্গুয়েজ এগুলো। ঈশা আদিতকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ায়। দরজার দিকে অগ্রসর হলে আদিত বলে, কোথায় যাও? আপনার সাথে থেকে লাভ নেই, উঠবো আমি। উঠলে ছাড়ছি না, ডার্ক রোমান্টিক বই লিখেই ছাড়বো। ঈশা নাক মুখ কুচকে বলে, আল্লাহ আদ্রিত, ইউ নো না অল অ্যাবাউট মাই ডার্ক হিউমার। অভদ্র লোক একটা। নাস্তা বানাতে যাচ্ছি, আম্মু বোধহয় উঠে গিয়েছে, হেল্প করে গিয়ে। আমাকেও একটু হেল্প করো। কিসে? আদিত ঠোঁট কামড়ে কিছু বলতে ঈশা হাঁসফাঁস করে ওঠে, মুখ পুরো লাল হয়ে যায়। বিয়ে হয়েছে 5 মাসের বেশি, এখনো ঢং দেখায়। আদিত ব্যঙ্গ করে বলে। ঈশা কপাল কুচকে বলে, আমি কিন্তু যাব না আপনার সাথে। আদিত হেসে ফেলে, বলে, যাও যাও, আমাকে হেল্প করো, আমি একটু ঘুমাই, 8টার দিকে আমাকে ডেকে দিও। ঠেকা, রুম থেকে বের হতে দেব না কিন্তু। আর বের হলে? আদিতের কথা সম্পূর্ণ হওয়ার আগেই ঈশা ফরফর করে বলে, আচ্ছা ডেকে দিব, টেক মাই লাভ, বলে চোখ টিপে মারে ফাতরা। মৃদু হেসে ব্যঙ্গ করে ঈশা দরজা চাপিয়ে বেরিয়ে পড়ে। ঈশা আদিত একেবারে অফিসে চলে গিয়েছে। অফিস থেকে উত্তরা যাবে। ইনায়া বলেছিল সকালে নাস্তা করে অনিরুদ্ধের সাথে ধানমন্ডি চলে যাবে, কিন্তু 10টা বাজলেও দুজনের একজনও রুম থেকে বের হয় না। আফিয়া সুলতানা তো ডাকতেও পারেন না। ইনায়া তো বরাবরই লেট লতিফ, জুটিয়েছে আরও এক লেট লতিফ। রুদ্রর ঘুম ভাঙে 11:15 নাগাদ। বাম হাত দিয়ে চোখ ডলে, ঘুমের রেশ কাঁপতে অনুভব করে ইনায়া বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। রুদ্র ঘড়ির দিকে তাকাতেই চমকে ওঠে। ইনায়াকে ঠেলে এক প্রকার ধাক্কা মেরে ঘুম থেকে ওঠায়। ইনায়া ঘুমের মধ্যে এমন করায় চমকে ওঠে। ওর হৃৎপিণ্ড বেশ জোরে জোরে ধুকপুক করছে। রুদ্র বলে, ঘড়ির দিকে দেখো। ইনায়া ঘড়ির দিকে তাকায়, চুলে হাত খোপা করে বলে, মাত্র 11টাই তো। মাত্র? আমি 1টা 2টায় উঠতাম এমনও রেকর্ড আছে। রুদ্র উঠে ওয়াশরুমে চলে যায়। হিনায়া উঠে বিছানা গোছায়। রুদ্র মিনিট খানেক পর চেঁচিয়ে বলে, ব্রাশ তো আনিনি, কি করব? আমার কাছে এক্সট্রা ব্রাশ আছে, দাঁড়াও দিচ্ছি। ইনায়া ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতর থেকে এক্সট্রা ইনটেক একটা ব্রাশ বের করে। রুদ্রের হাতে দেওয়ার সময় মনে পড়ে গতরাতে ওদের মধ্যে একটা নীরব ঝামেলা হয়েছিল। ইনায়া বাড়াতে চাইল না বিষয়টা। তপ্ত শ্বাস ফেলে রুদ্রের হাতে ব্রাশটা দিয়ে তড়িৎ গতিতে সরে আসে। জানালার সামনে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করতে হবে। রুদ্রের মাথায় সমস্যা আছে, ওর সব কথা গায়ে মাখানো যাবে না, তাহলে ঝামেলা শুধু বাড়তেই থাকবে। রোদে 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে টি শার্ট দিয়ে মুখ মুছে। হিনায়া এই জিনিসটা একদমই সহ্য করতে পারে না। অন্য সময় হলে কিছু একটা বলতো, কিন্তু এখন কথা বাড়ানোর ইচ্ছে হলো না। রুদ্র বিছানায় বসে বলে, 12টার দিকে বেরিয়ে পড়বো, ঠিক আছে? ইনায়া টাওয়াল হাতে নিয়ে বলে, তোমার যা ভালো মনে হয়। রুদ্র বোকার মতো তাকিয়ে থাকে। ইনায়া গোসল করে রুম থেকে বের হলেও ইনায়ার পেছন পেছন ডাইনিং টেবিলের সামনে আসে। হুমায়ুন কবির ডাইনিং টেবিলের চেয়ারে বসে পেপার পড়ছিল। ওদেরকে দেখে বলে, নাস্তা করতে বসো। ইনায়ার দিকে তাকিয়ে বলে, তোমার আম্মু রুমে আছে, ডাক দাও। ইনায়া আফিয়া সুলতানাকে ডাক দেয়। উনি চটপট
ডিম পোচ করে আনেন। হুমায়ুন কবিরকেও নাস্তা দিলে ইনায়া বলে, তুমি এখনও খাওনি? না, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের জন্য? আদিতের সাথে তো কাল কথা হলো, কিন্তু অনিরুদ্ধের সাথে সেভাবে কথা বলা হয়নি, তাই ভাবলাম সকালের নাস্তাটা একসাথে করি, একটু গল্পগুজব করি। অনিরুদ্ধ হঠাৎ খেয়াল হয় ইনায়ার সাথে গত রাতে অযথায় চোটপাট করেছে। চোখ মুখ খিচে বন্ধ করে একটা তপ্ত শ্বাস ফেলে। হুমায়ুন কবির বলে, খেলা দেখো? জি। বাংলাদেশে খেলা দেখেছো? রিসেন্টটা? জি দেখেছি। তারপর শুরু হলো খেলা নিয়ে খোশ গল্প। হুমায়ুন কবিরের ছোট জামাতা খেলা দেখার ব্যাপারে যে ভীষণ আগ্রহী ব্যাপারটা তিনি ধরতে পারলেন। খাওয়ার টেবিলে এই দুইজন খেলা নিয়ে বকবক করলেন। হিনায়া আগে ভাগে খেয়ে উঠে গেল। রুদ্ধর সাথে একবার চোখে চোখ পড়লে রুদ্ধ করুণ চোখে তাকিয়েছে। চোখের ভাষায় স্পষ্ট অনুতাপের ছোঁয়া। চোখে চোখে সরি বলেছে যেন। ইনার চোখ ফিরিয়ে রান্নাঘরে গিয়ে প্লেট ধুতে থাকে। হাফিয়া সুলতানা বিরক্ত হয়ে বলে, তোর বাপের কি কাজ নেই আর? কেন, কী হয়েছে? কালকে আদিতের সাথে আওয়ামী লীগ বিএনপি এসব আলাপ করেছে, আজকে আবার অনিরুদ্ধের সাথে বাংলাদেশ পাকিস্তান খেলা নিয়ে বসেছে। ছেলে দুটো কি মনোযোগ দিয়ে শোনে? বিরক্ত লাগে না? ভাইয়ার বিষয় তো জানি না, তবে রুদ্ধ খেলা নিয়ে কথা বলে একটু বিরক্ত হয় না। দুনিয়া একদিকে, ওর খেলা অন্যদিকে। তোদের আব্বু কালকে অনিরুদ্ধ আদিত দুজনেরই বেশ সুনাম করছিল। কি বলেছিল? বেশ ভদ্র, চুপচাপ আর কত কি। তবে অনিরুদ্ধের নাকি এখনও ম্যাচিউরিটি আসেনি, হাব ভাব বাচ্চামো মিশে আছে। তোর বাপ তো একটু ভরিক্কি গোছের ছেলে পছন্দ করে না, সেই জন্য বলছিল। ও। ইনায়া ডাইনিং টেবিলের দিকে উকি দেয়। শ্বশুর জামাই ভালোই আলাপে মেতে ওঠে। ইনায়া ভেতর থেকে একটা লম্বা শ্বাস ফেলে। ভালো কিছুই হবে হয়তো সামনে। সময়ের নিজস্ব কোনো শব্দ নেই, সে নিঃশব্দে হাঁটে। আমরা তা কেবল টের পাই কেবল পেছনে তাকালে। একদিনের পর আরেক দিন দিনের ভাঁজে সপ্তাহ, সপ্তাহের আড়ালে মাস, সব মিলেমিশে একসময় বছর হয়ে দাঁড়ায়। আর আমরা বিস্ময়ে ভাবি, এতটা পথ কবে যে পেরিয়ে এলাম। এভাবে ধীরে ধীরে নিঃশব্দে নিজের অদৃশ্য গতিতে সময় এগিয়ে গেছে। প্রত্যেকের জীবন থেকে প্রায় ১.৫ বছরের মতো দীর্ঘ অধ্যায় অচেতনে সরে গেছে। সেই সময় জমে থাকা হাসি, অভিমান, অনুচ্চারিত কথার ঢেউ সবাই যেন কোনো অদৃশ্য স্রোতে ভেসে দূরে গিয়ে থিতু হয়েছে। তবু তাদের স্পর্শ রয়ে গেছে মনের গভীরে, ঠিক সেই রেশের মতো যা সময় মুছে দিতে পারে না, শুধু একটু নরম করে দেয়, একটু গভীর করে দেয়। আহসান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে গাড়ি থামায়। ফারিন স্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আহসান সিটবেল্ট খুলে দিয়ে বলে, নামো। ফারিন তপ্তশ্বাস ফেলে গাড়ি থেকে নামে, আলগোছে হাত পেটে রাখে। গত ২ মাস যাবৎ পিরিয়ড হয় না। মিসক্যারেজের পর থেকেই ওর রেগুলার পিরিয়ড হয় না। আহিয়ান হওয়ার পর থেকে আরও ইররেগুলার। তাই এতটা ভাবেনি, কিন্তু খেতে না পারা, বমি বমি ভাব হওয়া, বারবার মাথা ঘোরানো, এইসব তো আর এমনি এমনি নয়। সন্দেহ হয় গতকাল কিডনিতে পরীক্ষা করতে যা হওয়ার হলো। আজ সকালে আলট্রা করিয়েছে, তাই রিপোর্ট দেখতে এলো। হাতে স্পর্শ পেতে ঘোর কাটে। আহসান ফারিনের হাত মুঠোবন্দি করে নিয়েছে। আহসান ফারিনের হাত ধরে রেখে সিরিয়ালে দাঁড়িয়ে লিফটে ওঠে। ৯ তলা নেমে আহসান বেঞ্চের দিকে ইশারা দিয়ে বলে, বসো। ফারিন একটু চেপে বসে আছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আহসান পকেট থেকে মোবাইল বের করে বেঞ্চে বসে। হেলান দিয়ে বসে কল লিস্ট থেকে সুমাইয়ার নাম দিয়ে সেভ করা নাম্বারটা কল করে। অপর প্রান্ত থেকে রিসিভ করা হয়নি বিধায় আহসান আর কল দিল না। ঘাড় বাঁকিয়ে ফারিনের দিকে তাকালো। ফারিন মেঝের দিকে তাকিয়ে আছে। আহসান ফারিনের হাত আবারও মুঠোয় নিয়ে নেয়। ফারিন ধীর গলায় বলে, আহিয়ানের বাবা, আমাদের তৃতীয় সন্তান, তাই না ফারিন? ফারিন ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আহসান ওর হাত শক্ত করে ধরে বলে, আমার জীবনটা কেমন যেন, আমার সব আছে, আবার অনেক কিছু নেই। কি নেই? বাবা হওয়ার জার্নিটা অসম্পূর্ণ আমার। বাবা হয়েছে ঠিক, তবে এভাবে বাবা হয় না কেউ। প্রথম জনের খবর আমি পাইনি। যখন পেয়েছি তখন সে ভ্রূণ অবস্থায় নষ্ট হয়ে গিয়েছে। দ্বিতীয় জনের সময় আমি অযথা পাগলামো করেছি। ওর সময় আমি তোমার দিকে তাকাইনি পর্যন্ত। ৯ মাস কিভাবে চলে গেল, কখনো পেটে হাত দিয়ে ওর মুভমেন্টও ফিল করিনি। জন্মের কত পরে আহিয়ানকে কোলে নিয়েছি। আমি কি বোকামিগুলো করেছি ফারিন? আমি চাচ্ছি কিটের মতো রিপোর্টেও পজিটিভ আসুক। আমি এবার পুরোপুরিভাবে তোমার সাথে থাকতে চাই। যদি পজিটিভ না আসে, তাহলে আহিয়ান আরেকটু বড় হলে ট্রাই করব।
ফারিন চুপচাপ বসে থাকে। নেগেটিভ আসার সম্ভাবনা নেই, একদমই নেই। আহসান একটু পর উঠে গেল, কাউন্টার থেকে রিপোর্ট নিয়ে এসেছে। আবারও ফারিনের পাশে বসতে ফারিন নিজ থেকে আহসানের হাত ধরে। বরফের মতো ঠান্ডা। ও অবাক হয়ে বলে, হাত এমন ঠান্ডা কেন? আমি নার্ভাস ফিল করছি অনেক। রিপোর্ট তো হাতেই, দেখে ফেলো। না। ডাক্তার সুমাইয়া জান্নাতের অ্যাসিস্ট্যান্ট কেবিন থেকে বেরিয়ে বলে, আহসানকে? আহসান উঠে দাঁড়ায়। আমি। ম্যামকে নিয়ে ভেতরে যান। আহসান ফারিনের হাত ধরে বলে, আসো। আহসান আর ফারিন দুজনে কেবিনের ভেতর ঢোকে। ডাক্তার সুমাইয়া জান্নাত হেসে বলে, কী অবস্থা মিস্টার অ্যান্ড মিসেস? আহসান চেয়ারে বসে, ভালো, তোর? আমার তো অলওয়েজ ফার্স্ট ক্লাস। ফারিনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, কেমন আছো ফারিন? আলহামদুলিল্লাহ আপু। চোখ মুখই বলে দিচ্ছে কেমন ভালো আছো। খাওয়া দাওয়া করো না নাকি? আহসানের দিকে তাকিয়ে বলে, তুই যখন কল করেছি তখন পেশেন্টের হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। কমপ্লিকেশন আছে প্রেগনেন্সিতে, তাই রিসিভ করিনি। আমি বুঝতে পেরেছিলাম। ফাইনাল রিপোর্ট এগিয়ে দিয়ে বলে, ওর রিপোর্ট। সুমাইয়া রিপোর্টটা নিয়ে দেখে, মুখে হাসি ফুটে ওঠে। আহসান সেই হাসি দেখে নিশ্চিত হয় রিপোর্ট পজিটিভ। তবে আহসানকে আরও এক ধাপ অবাক করে দিয়ে ডাক্তার সুমাইয়া জান্নাত বলে, কংগ্রাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস সিদ্দিক। বোথ অফ ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস অফ টুইন বেবস। আহসান যেন পলক ফেলতেও ভুলে গিয়েছে। ও টেবিলে কুনুই ঠেকিয়ে ঠোঁটের সামনে আঙুল রেখে টেবিলের গ্লাসের দিকে তাকিয়ে থাকে। ফারিনের বুকের ধুকপুকানি এতটাই বেড়ে গিয়েছে যে ও নিজেই শুনতে পাচ্ছে। সুমাইয়া হাসি দিয়ে বলে, আই এম সো হ্যাপি ম্যান। খালামণিকে কল দিয়ে বলছি। এই না আপু, বলিস না এখন। আহসান তাড়াহুড়ো করে বলে, কেন? আমরা পরে বলবো। ওকে ফাইন। রিপোর্ট অল নর্মাল, আপাতত কোনো সমস্যা নেই। তবে রেগুলার ডাক্তারের আন্ডারে থাকাটাই বেটার। বমি টমি হয়? হয় না, খালি মনে হয়। ফাইন, যা ভালো লাগে খাবে, তবে ফাস্টফুড অ্যাভয়েড করে ভালো। ফল দুধ বেশি করে খাবে, যেহেতু টুইন, সো একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। ওকে? জি। আহসান, হার্টবিট শুনবে বেবিদের? ব্যবস্থা আছে এখানে? শনিবারে আমার চেম্বারে আসিস, শোনাবো। আচ্ছা। ওর ওষুধপত্র নেই কিছু? আচ্ছা দাঁড়া, আমি লিখে দেব। তোরা আমার পেশেন্ট নোস যে ফর্মাল কথা বলে ছেড়ে দিব। ওকে ফাইন। প্রেসক্রিপশন লিখতে লিখতে সোমাইয়া বলে, ফুপি হওয়ার ট্রিট কবে পাচ্ছি? যখন তো সময় হবে। আহিয়ান কোথায়? নিয়ে আসতি? ওকে আম্মুর কাছে ইচ্ছে করে রেখে এসেছি। শনিবার আসার সময় নিয়ে আসিস। দেখি না অনেক দিন। তুই দুলাভাই সাদিয়াকে নিয়ে ধানমন্ডি যাস না কেন? সময় পাই না রে। আমার ডিউটি, তোর দুলাভাইয়ের ডিউটি, সাদিয়ার স্কুল। অনির কী অবস্থা? ওদের বিয়ের অনুষ্ঠান কবে? অনি তো 1 বছরের মতো হবে অফিসে জয়েন করেছে। ইনার পড়াশোনা শেষ হলেই বিয়ের প্রোগ্রামটা করবে। সুমাইয়া যাবতীয় ওষুধপত্র যা ছিল সব বুঝিয়ে দিল। সতর্ক করে বলল, সাবধানে থাকবে। মাথায় রেখো টুইন কিন্তু। আলট্রা সব নর্মাল দেখাচ্ছে। আমি তাও শনিবারে নিজে করে দেখব একবার। বেশি করে পুষ্টিকর খাবার খাবে, বাথরুমে সাবধানে থাকবে, সিঁড়ি বেয়েও সাবধানে নামবে। ঠিক আছে আপু, তাহলে উঠি। আহসান বলে, আয়, খালামণিকে কালকে কল দিব আমি। ওকে। ওরা বেরিয়ে পড়ল। আহসান চুপচাপ। ফারিন বেশ অনেকবার আহসানের মুখের দিকে তাকিয়েছে। গাড়ির সামনে দাঁড়াতে আহসান গম্ভীর গলায় বলে, ব্যাক সিটে যাও। কেন? কারণ আমি বলেছি। ফারিন বিনা শব্দে গাড়ির ভিতর ঢোকে। আহসানও নিজেও গাড়ির ভেতর ঢুকে ফারিনকে শক্ত করে জড়িয়ে ধরে। শক্ত করে জড়িয়ে ধরা যাকে বলে। ফারিনের দম বন্ধ হয়ে আসছে যেন। ও কোনো মতে বলে, আহিয়ানের বাবা, আস্তে ধরো, শ্বাস নিতে পারছি না আমি। আহসান ওকে ছেড়ে দেয়। গালে হাত রেখে বলে, ট্রাস্ট মি, এতটা সারপ্রাইজড কখনো হয়নি। বুঝতে পেরেছিলাম আমি। আহসান ফারিনের পেটে হাত রেখে বলে, এখানে 2 জন আছে? তাই তো বললেন আপু। আহসান কিছুক্ষণ চুপ থেকে বলে, ফারিন? জি। যদি সুস্থ থাকো, যদি বাচ্চারা সুস্থ থাকে, তবে আমাদের 3টা সন্তানই হবে ফারিন। ফারিনের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আহসান ওর গালে ঠোঁট চেপে রাখে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত ফারিনের কান্না না থামে ততক্ষণ। চোখের পানি থামতে আহসান বলে, কিভাবে ম্যানেজ করবে? আহিয়ানের তো বরাবর 2 বছর 1 মাস। ওদের আস্তে আস্তে আরও 9 মাস। তখন আহিয়ানের 2 বছর 9 বা 10 মাস হবে বলো। ও যদি বেবিদেরকে মারে, ওরা তো ব্যথা পাবে। আহিয়ান মারে না কাউকে, ওদেরকেও মারবে না।
তেমন তো আমিও কাউকে মারতাম না। হাতজিত হওয়ার পর ওকে তো ঠিকই লুকিয়ে লুকিয়ে চিমটাতাম। আহিয়ানও যদি তেমন করে। সাফওয়ান সিদ্দিক শুধু উপরে উপরে ভালো না। সেসব কথা বাদ দাও, কিভাবে সামলাবে? একা তো উত্তরে থাকাই যাব না। আব্বু বড় চাচ্চু আমাকে অনেকবার ধানমন্ডি ব্রাঞ্চে শিফট হতে বলেছে। আমি ধানমন্ডিতে শিফট হয়ে যাব। তুমি আম্মু জেঠিম্মুর সাথে থাকবে, তাহলেই সব ম্যানেজ হয়ে যাবে। দেখা যাবে। আগে থেকে প্ল্যান করতে হবে না। আমার জীবনে প্ল্যান করা কিছুই পারফেক্ট হয় না সাফওয়ান সিদ্দিক। আমি প্ল্যান করে কিছু করতে চাই না। আহসান একটু চুপ থেকে বলে, ঠিক আছে,